স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নির্মূলে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নেওয়া পদক্ষেপের কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না নগর জীবনে। মশা মারার রাসায়নিক আর লোকবল বাড়ানোর কথা বলা হলেও কমছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চলছে গতানুগতিক কাজ। অবস্থার কার্যকর পরিবর্তনে স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ জরুরি। পরিচ্ছন্নতা কাজে বাড়াতে হবে তদারকি। সংস্কার আর নির্বাচন নিয়ে বিএনপি ও এনসিপি দুরকম বক্তব্য দিয়েছে। বিএনপি নেতা রিজভী বলেছেন, সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে। আর এনসিপি নেতারা বলছেন, যারা সংস্কার ছাড়া নির্বাচনের দাবি করছেন তারাই নির্বাচন পেছাতে চায়। সংস্কার ছাড়া ভোট হলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন মলিন হবে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফেনী ও নোয়াখালীতে এখনও জলাবদ্ধ রয়েছে অনেক এলাকা। ফেনীতে নতুন করে প্লাবিত হয়েছে 10 গ্রাম। 2 জেলায় পানিবন্দী বহু মানুষ। ভোলায় টানা বৃষ্টিতে কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপ কেটে যাওয়ায় আগামী কয়েকদিন দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, বাড়তে পারে তাপমাত্রা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিগুণ ওষুধ দেওয়ার পরও মশা কমছে না। বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন পদক্ষেপ কাজে আসছে না। কাউসার সোহেলির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জিন্নুরাইন আহসান। গত 14 জুন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের সবকটি ওয়ার্ডে 30 লিটারের পরিবর্তে 60 লিটার কীটনাশক ব্যবহার করা শুরু হয়। দ্বিগুণ কীটনাশক দেয়া শুরুর পর জুনের বাকি 17 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা না কমে উল্টো বেড়ে যায় কয়েক গুণ। রোগীটা কোন এলাকা এইটা আইডেন্টিফাই করতে যেয়ে দেখলাম যে এর ম্যাক্সিমাম রোগী ঢাকার বাইরের, অর্থাৎ আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে এখনো কোথাও ওই ধরনের ঘটনা ঘটেনি যেখানে রোগীর সংখ্যা অনেক বেশি, যেখানে ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া দরকার। অন্যদিকে উত্তর সিটিতে জুনের প্রথম 15 দিনের চেয়ে শেষ ভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি বেড়েছে দ্বিগুণেরও বেশি। এডিস মশা মারতে কীটনাশকের পাশাপাশি নাগরিক সচেতন করতে হ্যান্ডমাইক ও মুঠোফোনের মাধ্যমে বার্তা প্রচার করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যেটা করা লাগবে, যেখানে আমরা ছিটাচ্ছি সেখানে আমার সাথে ময়লার কর্মীরাও থাকবে, পরিচ্ছন্ন কর্মী, তারা সোর্স থেকে এটাকে কিল করতে হবে। মানে সোর্সে এই ময়লাগুলো যেন না জমে থাকে, না পড়ে থাকে, সেটা করতে হবে, যেটা আমরা ব্র্যাকের সাথে এখন বিভিন্ন জায়গায় করছি। তদারকির অংশ হিসেবে আগে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হতো, যা এই মৌসুমে দেখা যায়নি। সচেতনতা বাড়াতে এবার ক্যাম্পেইন হয়েছে নামমাত্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়, তারা প্রত্যেক এলাকায় প্রত্যেক দিন মোবাইল কোর্ট করে থাকেন। গত বছর শুরু করা ছিল, এবছর আমরা এখনো পাইনি। আর একটা কার্যক্রম আমাদের আছে, মসজিদ বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তথ্যপাত্রা সরবরাহ করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা রেগুলার বেসিসে প্রোগ্রাম করা শুরু হয়েছে, এবছরের জন্য শুরু হয়েছে। কিছু ট্র্যাপার বসবে, অ্যাড সোর্স রিডাকশন করা হচ্ছে, ওষুধগুলো ঠিক মতো ছিটানো হচ্ছে কিনা সেটা আমরা একটা বড় মনিটরিংয়ে রাখছি, কারণ আমরা দেখেছি যে আসলে ওষুধ ছিটানো হয় না। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গতানুগতিক কাজ চলছে এবছরও। শুধু পানির পাত্র উল্টে দিলে কিন্তু আপনার এডিস মশা দূর করতে পারবেন। কোটি কোটি টাকার রাসায়নিক কিনে কিন্তু সে সমাধান হবে না। তার সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানের জন্য আমাদের হাজার হাজার স্বেচ্ছাসেবককে কাজে লাগাতে হবে। একটা সমন্বিত উচ্চ ক্ষমতা সম্পন্ন আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কেন্দ্র থাকা দরকার। আর প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার জন্য একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া দরকার। সংশ্লিষ্টরা বলছেন, রোগী শনাক্ত করে চিকিৎসা দেওয়ার চেয়ে জরুরি রোগী কমানো। আর এজন্য স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ এবং পরিচ্ছন্নতা কাজে জনসম্পৃক্ত তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবেন প্রত্যাশা জানান রিজভী। দেশের অর্থনৈতিক অবস্থার ভালো না উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে, এটা তো বিভ্রান্তি তৈরি হচ্ছে। কেন এই জিনিসটা আপনারা এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করবে। যারা সংস্কার ছাড়া নির্বাচন করতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়, যশোরে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যখন যে সরকার এসেছে তারাই দলীয়করণ করেছে, এনসিপি সেটা হতে দেবে না বলেন তিনি। যশোর রিপোর্টার রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই পদযাত্রার ১১তম দিনে আজ যশোর শহরের রেল রোডে ৪ খাম্বার মোড়ে একটি অভিজাত হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে নয় এনসিপি। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে, বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা শুরু হয়। মুজিব সড়ক হয়ে পথসভাস্থলে গিয়ে মিলিত হয় পদযাত্রা। পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা সংস্কার ছাড়া নির্বাচন করতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন, খালেদ সাইফুল্লাহ জুয়েল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। পথসভা শেষে খুলনার উদ্দেশ্যে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও জলাবদ্ধ রয়েছে অধিকাংশ এলাকা। ফেনীর পরশুরাম উপজেলায় উজানের পানি কিছুটা নামলেও ফুলগাজী, ছাগলনাইয়া এখনও কোমর পানির নিচে। নতুন করে আরও 10টি গ্রাম প্লাবিত হয়েছে। বানভাসীদের সহযোগিতায় নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিকে ভোলায় টানা বৃষ্টিতে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম উপজেলা থেকে উজানের পানি নামতে শুরু করলেও ফুলগাজী ও ছাগলনাইয়া এখনো কোমর পানির নিচে। কমপক্ষে 112টি গ্রামের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। এখনো স্বাভাবিক হয়নি ফেনী, পরশুরাম ও ফেনী ছাগলনাইয়া মহাসড়কে যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর রক্ষাবাঁধের 30টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বানভাসীদের জন্য 164টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় 8133 জন আশ্রয় নিয়েছেন। ঘরের ভিতরে পানি একাডো হইছে আর এমনি সবগুলা ডুবে গেছে। ওই আমাদের এখানে ধান চাষ হইতে, পুকুরে মাছ চাষ হইতে আমার নিজেরও অনেক ক্ষতি হয়েছে। নোয়াখালীর পৌর এলাকা থেকে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। তবে জেলার 8টি উপজেলার নিম্নাঞ্চলে পানি বেড়েছে। এতে বিভিন্ন উপজেলায় 466টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 বানভাসী আশ্রয় নিয়েছেন। বন্যার পানি বসতবাড়ি থেকে না কমায় ভোগান্তিতে সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের সদর, রায়পুর, রামগতি সহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে রয়েছে।
এদিকে গত এক সপ্তাহের বৃষ্টিতে ভোলা শহরের বিভিন্ন এলাকা সহ জেলার 7 উপজেলার নিম্নাঞ্চলে পানি কমেনি। এতে জেলার 2000 হেক্টর জমিতে আমনের বীজতলা ও 850 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়ে গেছে। এছাড়া 250 হেক্টর ঘের ও 400 হেক্টর পুকুরের মাছ ভেসে গেছে। তাৎক্ষণিকভাবে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রতিটা উপজেলায় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাগেরহাটেও 1092টি চিংড়ির ঘের ও মাছের পুকুর ভেসে গেছে। তলিয়ে গেছে 1376 হেক্টর ফসলি জমি। তবে কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করায় নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের লামা উপজেলায় পর্যটন কেন্দ্র ও রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সাগরের লঘুচাপ কেটে যাওয়ায় আগামী কয়েকদিন সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। 14 জুলাই পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর সারা দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টিপাত যে কম হওয়ার যে টেন্ডেন্সি এটা আগামী আর 2-3 দিন থাকবে। তারপর মনে করেন আজকে হলো 11 তারিখ, 14-15 তারিখের দিকে আবার বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা বাড়তে পারে। বর্ষাকাল যেহেতু বৃষ্টিপাত হবে, তবে ভারী বৃষ্টিপাত যেটা সেটা হওয়ার সম্ভাবনা নাই। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। বছর ঘুরে বেদনার ঝড় হয়ে ফিরছে জুলাই আগস্টে হারিয়ে যাওয়া একটি নিষ্ঠুর হত্যার গল্প। তবে এর মধ্যে কিছু মৃত্যু রেখে গেছে মানুষের হৃদয়ে গভীর ক্ষত। রাজধানীর উত্তরার ছোট্ট শিশু জাবের ও রামপুরার কলেজ শিক্ষার্থী মারুফ রয়েছে সেই তালিকায়। শহীদ হওয়া পরিবারদের একটাই দাবি, প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার। রিপোর্ট করছেন দাউদ হাসান। আমার জাবির আমার কোলের সন্তান। সন্তান হারা জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের কান্না যেন ফুরোয় না আর। গেল বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনে বাবা মা আর বোনদের সাথে রাজধানীর উত্তরায় আনন্দ মিছিল দেখতে গিয়েছিল জাবির। বিকেলে যখন পুলিশের গুলি 6 বছরের ছোট্ট দেহটি বেধ করে, তখনও বাবার হাত ধরেছিল জাবির। হসপিটালে যাওয়ার পরে সে জীবিত ছিল, আমি ঢোকার পরে সে আমাকে বাবা বাবা বলে 2 বার সে আমাকে বাবা বলে ডাক দিল। তখন আমি তাকে সান্ত্বনা দিলাম, বাবা তুমি আল্লাহকে ডাকো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সন্তানকে ছাড়া কেমন আছেন মা? এমন প্রশ্নে প্রায় 1 বছর আগের ক্ষতটি যেন আরও দগদগে হয়ে উঠল জাবিরের মায়ের। ও এমন একটা বাচ্চা যে সবার মনের ভিতরেও আছে। ওর শূন্যতা পূরণ হওয়ার মতো অন্য কোনো বাচ্চা আসবে না। এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল মারুফ হোসেনের। এই সময়টাতে ছেলের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকার কথা ছিল বাবা মার, কিন্তু এর বদলে তাদের বুক জুড়ে এখন শুধুই শূন্যতা। এই যে একটা বছর গেল, কিভাবে কাটছে একমাত্র উপরওয়ালা জানে। গত বছর 19 জুলাই রামপুরার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে যোগ দিলে ঘাতকের গুলিতে শহীদ হন মারুফ। বছর ঘুরে এসেছে আরেক জুলাই, অথচ এখনও ছেলে হত্যার বিচার পাননি বাবা। বিচার ট্রাইব্যুনালে করছি 1 বছর আগে। এই 1 বছরের মধ্যে আমার মনে হয় না আমার একবার ফোন দিছে, 2বার ফোন দিছে যে ইদিস ভাই আপনার এই মামলাটা এতটুকু অগ্রগতি হয়েছে। আমি ট্রাইব্যুনালে মামলা করছি, সেখানেই কোনো কিছু বেনে, থানায় মামলা করে কী পাবো? দেশের প্রয়োজনে নানা বয়স আর নানা শ্রেণী পেশার মানুষ এক হয়েছিল, দিয়েছিল প্রাণ। তবে এখনও পর্যন্ত বিচার না পাওয়ায় দীর্ঘ হচ্ছে শহীদ পরিবারের সদস্যদের হাহাকার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এ মাসের মধ্যেই জুলাই সনদ ও প্রতিটা হত্যার বিচারের জোর দাবি জানিয়েছেন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। বিকেলে যাত্রাবাড়ি চৌরাস্তা গোল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এসব দাবি জানান তারা। বলেন, জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে মর্মান্তিক ঘটনা, নির্মমতা ও হত্যাযজ্ঞ হয়েছে যাত্রাবাড়ি এলাকায়, যার রয়েছে শত শত ভিডিও ফুটেজ। অথচ সরকার এখনও রাষ্ট্রীয়ভাবে এসব হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। তারা অভিযোগ করেন, এই এলাকায় শহীদদের স্মরণে এখনও কোনো স্মৃতিফলক নেই, তাদের পরিবারগুলোকে পুনর্বাসনের চেষ্টাও নেই।
রাজধানীর বাজারে বেড়েছে কাঁচামরিচ, সবজি, মাছ, মাংস সহ বেশ কিছু পণ্যের দাম। 2-3 দিনের বৃষ্টিতে সরবরাহ সংকটে দরের এমন ঊর্ধ্বগতি বলছেন বিক্রেতারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। কারওয়ান বাজার পরিচিত পাইকারি বাজার হিসেবে, যেখানে দিন চারেক আগে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে মানভেদে 60 থেকে 100 টাকায়, অথচ আজ দর উঠেছে 280 থেকে 320 টাকায়। এই অস্বাভাবিক দর বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। কাঁচামরিচ যদি কিনতে হয় 300 টাকা কেজি, এটা তো আসলে মানে আমাদের জন্য যারা নিম্ন মধ্যবিত্ত, আমাদের জন্য তো এটা আসলে খুবই কষ্টদায়ক। এই সপ্তাহে একটু দাম বাড়ছে, এটা বন্যার কারণে দাম বাড়ছে। একইভাবে সরবরাহ সংকটের অজুহাতে প্রায় সব ধরনের সবজির কেজি প্রতি দর বেড়েছে 15 থেকে 20 টাকা। বেগুন, পটল, বরবটি সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। আসছে কথা ঠিক, মাল কম আসছে, এতদিন বেড়া লস খাইছে, আজকে অনেক ব্যাপারীরা কম মাল আনছে বাজারে, এই কারণে মালের একটুটা দাম 10 থেকে 15 টাকা বেশি। গেল কয়েক মাস মুরগির দর কিছুটা কম থাকায় স্বস্তি ছিল ভোক্তাদের, এখন ফের দর বাড়তে শুরু করেছে। ব্রয়লারের দামে খুব একটা পরিবর্তন না হলেও সোনালী মুরগির দর বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে ডিম। টানা বৃষ্টি হইতেছে তো আপনার মালটা আপনার আসতে পারতেছে না, যার কারণে আপনার ওই বাজারে একটু মাল কম আসার কারণে আপনার বাজারটা একটু শর্ট হইতেছে, এই কারণে দামটা বাড়ছে। সাধারণ মানুষের জন্য তো স্বস্তি না, এটা অস্বস্তি। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 50 থেকে 70 টাকার মতো বেড়েছে সব ধরনের মাছের দাম। বৃষ্টি আর বন্যার কারণে আমদানি কম, তাই দরও বেশি বলছেন বিক্রেতারা। বৃষ্টির কারণে মাছ ধরতে পারতেছে না, এর জন্য মাছের দাম প্রত্যেক মাসেই 50 টাকা 70 টাকা এরকম বেশি। এদিকে মাসখানেক আগের বেড়ে যাওয়া দামেই চাল বিক্রি হতে দেখা গেছে এই বাজারে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর সূত্রাপুর কাকজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 1.5 বছরের শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। দগ্ধের স্বজনরা জানান, সূত্রাপুর কাকজিটোলায় 5তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকত পরিবারটি। রাতে সবাই ঘুমিয়েছিলেন, এমন সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে তারা দগ্ধ হন। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, ভ্যান চালক রিপনের শরীরের 60%, তার স্ত্রীর 45%, তার সন্তান তামিমের 42%, রিপনের বাবার রোকন 60% এবং মায়ের 63% দগ্ধ হয়েছে। কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ ফের আটকে গেছে আদালতে। আদেশটি সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নিউ হ্যাম্পশায়ারের একটি আদালত। অন্যদিকে এবার কানাডিয়ান পণ্যের ওপর 35% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে বলেন, 1 আগস্ট থেকে কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। পাল্টা ব্যবস্থা নিলে আরও কড়াকড়ি শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নির্মূলে ঢাকার 2 সিটির নেওয়া পদক্ষেপের নেই ইতিবাচক প্রভাব। ডেঙ্গু নিয়ন্ত্রণে চলছে গতানুগতিক কাজ, বলছেন বিশেষজ্ঞরা। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতা রিজভীর। সংস্কার ছাড়া নির্বাচন নয়, বলছেন এনসিপি নেতারা। ফেনী ও নোয়াখালীতে এখনো অনেক এলাকা জলাবদ্ধ, পানিবন্দী বহু মানুষ। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।